আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। কাতার এবং চিকিৎসক মণ্ডলী তারা যখন দেখেছেন খালেদা জিয়াকে আসলে নিয়ে যাওয়ার উপায় নাই বা রওনা করে দেওয়ার কোনো উপায় নাই লন্ডনে, তখন কাতারের এয়ার অ্যাম্বুলেন্স আসা বিলম্বিত হয়েছে। কারণ এগুলোর তো একটা নিয়ম কানুন আছে, মানে খালেদা জিয়া একেবারে শয্যাশায়ী বটে, তিনি হয়তোবা ভেন্টিলেশনে লাইফ সাপোর্টে আছেন বটে, কিন্তু তাকে তো একটা ইমিগ্রেশন পার হয়ে নিয়ম কানুনের মধ্য দিয়ে এক দেশ থেকে আরেক দেশে রওনা হতে হবে। বাংলাদেশে হয়তো তাকে কেউ আটকাবে না, তিনি যেই শারীরিক অবস্থাতেই যে কোনো বিমানে উঠুন না কেন, কিন্তু যেই দেশে তিনি ঢুকতে যাবেন সেই দেশের যেমন একটা দায়িত্ব আছে, ঠিক তেমনি যারা তাকে পরিবহন করবেন তাদের তো দায়িত্ব আছে। গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়াকে এখন আর বিদেশ নেওয়া হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তার নাটকটা এমন পর্যায়ে পৌঁছেছে যে সন্দেহ করতেই হয় যে ঠিক কি অবস্থায়, শারীরিক অবস্থায় খালেদা জিয়া আছেন যে শুক্রবারে সকালবেলা ভোর রাতে অথবা বৃহস্পতিবার মাঝরাতেই কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে যেই গুরুতর অসুস্থ রোগীকে লন্ডনের দিকে নিয়ে যাওয়ার কথা ছিল, এখন বিএনপির তরফে বলা হচ্ছে এটা বিলম্বিত হতে হতে রোববার পর্যন্ত গড়াতে পারে। এমন একজন রোগীর অবস্থা রোববার পর্যন্ত ঠিক কেমন থাকবে সেসব বিষয়ে তো একটা শঙ্কা থাকেই। কি করে এরকম একটা গুরুতর জরুরি ব্যবস্থা এতটা দেরি করা হচ্ছে এবং তা নিয়ে তেমন কোনো উদ্বেগ উৎকণ্ঠা দল বা পরিবারের তরফে দেখানো হচ্ছে না, সেটাও বিস্ময়কর বটেই। ভেন্টিলেশনে লাইফ সাপোর্টে থাকা এমন একজন রোগীকে, যার কিডনি কাজ করছে না, লিভার বহু বছর ধরে অকার্যকর এবং ট্রান্সপ্লান্টের উপযোগী শারীরিক অবস্থা তার নাই সেটা জানা কথা, তেমন একজন রোগীকে আসলে বিদেশ পর্যন্ত নিয়ে গিয়ে টেনে নিয়ে যাওয়ার কোনো অর্থ থাকতে পারে কিনা এসব নিয়ে তো আলোচনা ছিলই। বিশেষ করে ক্ষোভ ছিল বিএনপির দলের তরফে, যে নেতাকর্মী সমর্থকেরা বলছিলেন যে খালেদা জিয়ার পুত্র তারেক রহমান আসতে পারছেন না, তিনি তার যুক্তরাজ্য বাসের নিরাপত্তা ছেড়ে বাংলাদেশ পর্যন্ত আসতে রাজি নন, সে কারণে কেন তাদের নেত্রীকে তাদের কাছ থেকে বিচ্ছিন্ন করে এরকম একটা সময়ে নিয়ে যাওয়া হবে লন্ডনে, যখন তিনি আর তার শারীরিক অবস্থার কারণে ঢাকায় ফিরতে পারবেন কিনা তা নিয়ে একটা শঙ্কা আছে। এসব যখন তর্ক বিতর্ক চলছিল তখন সকলকে বিস্মিত করে বোঝা যাচ্ছিল অবশ্য যে তারেক রহমান এবং জুবাইদা রহমান, যারা কিনা এই পুরো চিকিৎসা ব্যবস্থা সমন্বয় করছেন বলে খালেদা জিয়ার চিকিৎসক এজেডএম জাহিদ হাসান জানাচ্ছিলেন, তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন বারবার সংবাদপত্রকে এ খবর ফেসবুক স্ট্যাটাস দিয়ে জানাচ্ছিলেন যে পুরোটাই তত্ত্বাবধান করছেন লন্ডনে বসে ডাক্তার জুবাইদা রহমান আর তারেক রহমান, এবং তারা চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সব দেশের চিকিৎসকদের সঙ্গে মিলিয়ে চিকিৎসার ব্যবস্থাটা করছেন। তারা যে চেষ্টাটা অব্যাহত রেখেছেন যে কোনোভাবে মাকে লন্ডন নিয়ে যাওয়া, আর দলের দিক থেকে যে একটা প্রতিরোধ আছে সেটা বোঝা যাচ্ছিল, মানে সেটা বুঝতে খুব অসুবিধা হচ্ছিল না। প্রতিরোধ কিংবা একটা যুক্তিসঙ্গত শঙ্কা, এবং চিকিৎসকেরা রাজি হচ্ছিলেন না খুব স্বাভাবিকভাবেই এরকম একটা অবস্থায় এতটা দূরের পথ খালেদা জিয়াকে বা কোনো রোগীকে আসলে টেনে নিয়ে যাওয়ার বিষয়ে। সর্বশেষ বুধবার তারেক রহমান, জুবাইদা রহমান ব্রিটেন থেকে ডাক্তার পাঠান এবং তখনও দলের তরফে বলা হয় তারেক রহমান লক্ষ্য রাখছেন যদি ডাক্তাররা বলেন, চিকিৎসকেরা বলেন, ব্রিটিশ চিকিৎসকেরা বলেন যে কিছুতেই খালেদা জিয়াকে নেওয়া যাবে না লন্ডনে, তাহলে তারেক রহমান দেশে ফিরবেন। বৃহস্পতিবার খালেদা জিয়ার চিকিৎসকেরা ঘোষণা দেন যে তার খালেদা জিয়ার বিদেশ যাত্রার মতো শারীরিক অবস্থা আছে, এবং আমাদেরকে জানানো হয়, সংবাদ মাধ্যমে খবর দেওয়া হয় যে বৃহস্পতিবার মধ্যরাতেই কিংবা শুক্রবার ভোর রাতে খালেদা জিয়া রওনা হয়ে যাবেন। বিএনপির তরফে 14 জনের সফর সঙ্গীর একটা তালিকা দেওয়া হয়, সেখানে তার এসএসএফ যেমন আছেন, চিকিৎসকেরা আছেন, তার 2 জন ব্যক্তিগত সহকারী ফাতেমা এবং রূপা আছেন, আর আছেন ছোট ছেলের বউ আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথি।
এই সফর সঙ্গী দল নিয়ে তার কাতার রওনা হওয়ার কথা, কিন্তু জানা যায় জুবায়দা রহমান তখন লন্ডন থেকে রওনা হওয়ার কথা ঘোষণা করেন এবং সেটা বিবিসি বাংলায় খবর হয় তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিনের মাধ্যমে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ সম্পর্কে কোনো ধারণা ছিল না। তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করে ধমক খান যে কোথা থেকে মিডিয়া এসব খবর পায়, এসব প্রশ্নের উত্তর একমাত্র আল্লাহ দিতে পারবে। জুবায়দা রহমানের আসবার কোনো সম্ভাবনা মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানতেন না। জুবায়দা রহমান এসে নামেন শুক্রবার দিন। তিনি কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাবেন খালেদা জিয়াকে, সেটা ছিল খবর। সাথে সাথে খবর উল্টে পাল্টে যায়। এখন জানা যাচ্ছে কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে মানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে, কাজে কাতার এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে পাঠাতে শনিবার হয়ে যাবে। ভাবতে পারেন যে কাতারের মতো একটা দেশ জানে এতটা গুরুতর অসুস্থ একজন রোগীকে নিতে বাংলাদেশের তরফে তাদের কাছে অনুরোধ জানানো হয়েছে, আর এখন নাকি তারা বলছে যে শনিবার যদি টেকনিক্যাল, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার জন্য নয়াপল্টনের অফিসের সামনে দোয়া অনুষ্ঠান শেষে বলেন যে যদি যান্ত্রিক ত্রুটি সারে শনিবার, তাহলে শনিবার সেই এয়ার অ্যাম্বুলেন্স আসবে এবং তাহলে রোববার খালেদা জিয়া রওনা হতে পারবেন। এখন কতগুলো যদি এসে ভিড় করেছে এখানে ভাবুন। তারেক রহমানের দিক থেকে জানানো হচ্ছিল, তার উপদেষ্টা মাহাদি আমিন ফেসবুকে জানাচ্ছিলেন যে জুবায়দা রহমান আর তারেক রহমান এই এয়ার অ্যাম্বুলেন্স আনারও ব্যবস্থা করছেন। কাতারের আমিরের সঙ্গে নাকি যোগাযোগ করছেন তারেক রহমান এবং কাতারের আমির এই এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছেন, কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স আসলে এরকম ফোনে আসে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিঠি লিখেছিলেন 29 তারিখে কাতারের রাষ্ট্রদূতকে, ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতকে এই অনুরোধ জানাতে বিএনপির তরফ থেকে, এবং তারপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে সরাসরি কাতারকে চিঠি লেখা হয় যে এরকম একটি এয়ার অ্যাম্বুলেন্সের যাতে তারা ব্যবস্থা করে দেন, যেরকম ব্যবস্থা তারা জানুয়ারি মাসেও করেছিলেন। এখন সন্দেহের উদ্রেক হয় যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই অনুরোধে রাজি হয়েছে কাতার, এবং সেই অনুরোধ অনুযায়ী তাদের পাঠানোর কথা ছিল বৃহস্পতিবারে এয়ার অ্যাম্বুলেন্স, যাতে বৃহস্পতিবার মাঝরাতে বা শুক্রবারে খালেদা জিয়া রওনা হতে পারেন জরুরি চিকিৎসার জন্য লন্ডনে। কিন্তু এখন যে কাতার আর এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে না, তার মানে কি এই যে কাতার তার এয়ার অ্যাম্বুলেন্সের সাথেও তো চিকিৎসক আসার কথা, চিকিৎসা সরঞ্জামাদি আসার কথা, এবং ডাক্তারের রিপোর্ট দেখার পরেই কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স ঠিক করে একটি পরিবহন ব্যবস্থা ঠিক করে যে এই রোগী তারা নেবেন কি নেবেন না। তার মানে কি, মানে একরকম যখন জোরাজোরি করে খালেদা জিয়ার পরিবারের এক অংশ মানে তারেক রহমান আর জুবায়দা রহমান লন্ডনে জোর করে খালেদা জিয়াকে নিয়ে যেতে চান যাতে তাদের মুখ রক্ষা হয় যে ছেলে আসেন নাই কিন্তু মাই গেছেন জরুরি চিকিৎসার জন্য সেখানে, এখন কাতার আসলে দেখছে এই রোগী এয়ার অ্যাম্বুলেন্সে ওঠানোর উপযুক্ত না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুধু যে বলেছেন যে কাতার টেকনিক্যাল ত্রুটি সারিয়ে যদি পারে শনিবার পাঠাবে, তাহলে রবিবার ম্যাডাম উঠবেন, যদি ম্যাডামের শরীর ভালো থাকে সেদিন, সেটাই শুধু বলেছেন তাই কিন্তু নয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার দিন সংবাদ মাধ্যমের সামনে বলেছেন যে ম্যাডামের শরীরের যা অবস্থা তাতে গতকালকেও ম্যাডামের শারীরিক অবস্থার অবনতি হয়েছিল, মানে বৃহস্পতিবারেও ম্যাডামের শারীরিক অবস্থার অবনতি হয়েছিল এবং সেটাও তার লন্ডন যাত্রা বিলম্বিত করেছে। তার মানে তো পরিষ্কার কাতার এবং চিকিৎসক মণ্ডলী তারা যখন দেখেছেন খালেদা জিয়াকে আসলে নিয়ে যাওয়ার উপায় নাই বা রওনা করে দেওয়ার কোনো উপায় নাই লন্ডনে, তখন কাতারের এয়ার অ্যাম্বুলেন্স আসা বিলম্বিত হয়েছে। কারণ এগুলোর তো একটা নিয়ম কানুন আছে, মানে খালেদা জিয়া একেবারে শয্যাশায়ী বটে, তিনি হয়তোবা ভেন্টিলেশনে লাইফ সাপোর্টে আছেন বটে, কিন্তু তাকে তো একটা ইমিগ্রেশন পার হয়ে নিয়ম কানুনের মধ্য দিয়ে এক দেশ থেকে আরেক দেশে রওনা হতে হবে। বাংলাদেশে হয়তো তাকে কেউ আটকাবে না, তিনি যেই শারীরিক অবস্থাতেই যে কোনো বিমানে উঠুন না কেন, কিন্তু যেই দেশে তিনি ঢুকতে যাবেন সেই দেশের যেমন একটা দায়িত্ব আছে, ঠিক তেমনি যারা তাকে পরিবহন করবেন তাদের তো দায়িত্ব আছে। সমস্যা শুধু সেটাই নয়, এমনকি খালেদা জিয়ার ছোট পুত্রবধূ শর্মিলা রহমান সিথি, যিনি খালেদা জিয়ার সঙ্গে সার্বক্ষণিক আছেন
গত বহু বছর ধরে ঢাকায়, যিনি নিজেই আসলে খালেদা জিয়ার এক রকমের তত্ত্বাবধান করেন পরিবারের সদস্য হিসেবে, তিনিও আসলে এই সময়ে, এরকম একটা সময়ে খালেদা জিয়াকে টেনে লন্ডনে নিয়ে যাওয়ার ক্ষেত্রে উৎসাহ বোধ করতে পারছেন না, কিংবা পরিবারের যেসব সদস্যরা তাকে নিয়ে যেতে চান তাদেরকে সমর্থন দিতে পারছেন না। সেখানেও একটা টানাপোড়েন তৈরি হয়েছে এবং শর্মিলা রহমান সিথির পক্ষে বরং এই বিএনপির অনেক প্রবীণ নেতারা দাঁড়িয়ে গেছেন। কারণ একদিকে তারা যেমন খালেদা জিয়াকে এ সময়ে পাঠিয়ে দিয়ে নেতাকর্মীদের থেকে বিচ্ছিন্ন করতে চান না, খালেদা জিয়া বাড়ি ফিরুন, তাহলেও তিনি দেশে থাকুন সেটা তারা চান। খালেদা জিয়ার যে কোনো মানে পরিস্থিতিতে তারা চান তারা পাশে থাকবেন। বিএনপির জন্য এটা একটা এরকম একটা সময়, তারা নেত্রীর পাশে, যখন মানে নির্বাচনকে ঘিরেও, মনোনয়নকে ঘিরেও বিএনপি একরকমের ভীষণভাবে একটা টানাটানি, রেষারেষি, দ্বন্দ্ব, সংঘাতের মধ্যে জড়িয়ে পড়ছে, সে সময়টায় দলকে ঐক্যবদ্ধ রাখার জন্যও নেত্রীর পাশে দল আছে, এই বোধটার জন্যও নেত্রী খালেদা জিয়ার বাংলাদেশে থাকা জরুরি। সেখানে লন্ডনে তাকে নিয়ে গিয়ে নেতাকর্মীদেরকে এমনকি তার জন্য সুস্থতা কামনায় তার পাশে থাকা, তার জন্য শোক প্রকাশের জন্য তার পাশে থাকা কোনো সুযোগ থেকেই বঞ্চিত করতে চাইছেন না, বা বঞ্চিত করা ঠিক হবে বলে খালেদা জিয়াকে বঞ্চিত করা এবং খালেদা জিয়ার দলকে বঞ্চিত করা ঠিক হবে বলে দলের নেতারা মনে করেন না। এরকম একটা টানাপোড়েনের মধ্যেই জুবাইদা রহমান যে 12 দিন 13 দিন শাশুড়ির এমন শারীরিক অবস্থা, এবং তার পাসপোর্টের কোনো সমস্যাও নাই, তিনি মে মাসেও শাশুড়ির সঙ্গে দেশে ফিরেছিলেন, তিনি যে একদম শেষ দিনে চলে এলেন ঢাকায়, তার সবচেয়ে বড় কারণ তিনি এসেছেন আসলে যে কোনো ভাবে খালেদা জিয়াকে বিদেশ রওনা করার জন্য। একদিকে যেমন যদি কোনো ঘটনা ঘটে যায় তাহলে তারেক রহমানের অনুপস্থিতিতে তিনি থাকলেন, যিনি কিনা পরিবারের সদস্য হিসেবে ছোট পুত্রবধূ শর্মিলা রহমান সিথির চেয়ে অনেক বেশি মনোযোগের কেন্দ্রে, যাকে কিনা অনেকেই বিএনপির হাল ধরবেন তিনি এমন বলে মনে করেন, এই প্রত্যাশাটাও আছে। সেই জায়গা থেকে জুবাইদা রহমান আসলে দেশে এসেছেন যাতে এই সময়টায় একদিকে যেমন তিনি মানে খালেদা জিয়ার বিদেশ যাত্রা ত্বরান্বিত করতে চাপ প্রয়োগে একটা ভূমিকা রাখতে পারেন, যাতে খালেদা জিয়া ছেলের কাছে পৌঁছতে পারেন। অন্যদিকে পরিস্থিতি যদি একেবারেই নিয়ন্ত্রণে না থাকে, চিকিৎসকদের রাজি করানো না যায়, কাতার এয়ারকে রাজি করানো না যায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে তুলতে, দল যদি এতে রাজি না হয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীররা যদি শারীরিক অবস্থার অবনতি হয়েছে কাজেই ম্যাডামকে নিয়ে যাওয়া ঠিক হবে না, এই জায়গায় একরকমের দৃঢ় প্রতিজ্ঞ থাকেন, তাহলেও যাতে পরিবারের প্রধান সদস্য হিসেবে, তারেক রহমানের প্রতিনিধি হিসেবে তিনি ঢাকায় উপস্থিত থাকতে পারেন। এই সময়ে মানে 12-13 দিন পার করে জুবাইদা রহমান যে ঢাকায় পৌঁছেছেন, এর মূল কারণ হিসেবে এটাকে মনে করা হচ্ছে। সরকার আছে তারেক রহমানের সঙ্গে, তারা স্বস্তি বোধ করে যদি খালেদা জিয়াকে ঘিরে যে কোনো শোক সমাবেশ, তার অসুস্থতা নিয়ে উৎকণ্ঠা এমন পর্যায়ে না পৌঁছয় যে ঢাকার রাজপথ, সারা বাংলাদেশের রাজপথ উদ্বিগ্ন, উৎকণ্ঠিত, শোকগ্রস্ত মানুষের ঢল নামে। তারাও চাইছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা থাকলে, কোনো মাত্র সুযোগ থাকলে তিনি যেন দেশত্যাগ করেন, তাকে যেন নিয়ে জুবাইদা রহমান তারেক রহমানের কাছে পৌঁছে দিতে পারে। কাজেই তারেক রহমান সরকারের কাছ থেকে সমর্থন পাচ্ছেন বটে, কিন্তু খালেদা জিয়ার স্বাস্থ্য এবং বিএনপি নেতৃত্ব, তারেক রহমান বাদে যে বিএনপি নেতৃত্ব, তাদের অবস্থান তারেক রহমানের পক্ষে নয়, কিংবা তারেক রহমানের সিদ্ধান্তের অনুকূলে নয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতে আসার পর থেকে ঝড়ের গতিতে একের পর এক কার্যক্রম সারছেন। আজকে সারা দিন তার প্যাক প্রোগ্রাম ছিল। প্রথমে নরেন্দ্র মোদীর সঙ্গে একটা 1-to-1 মিটিং ছিল, রুদ্ধদ্বার বৈঠক, সেখানে আর কেউ ছিলেন না, শুধু দুজনে মিলে প্রায় 22 মিনিট মতো কথা হয়েছে। এরপর একটা জয়েন্ট স্টেটমেন্ট হয়। এখন বন্ধ দরজায় পেছনে কি হয়েছে সেটা কখনো কেউ জানতে পারবে না। জানতে পারা যাবে, যেমন বলেছি, যে
যখন ফাইলপত্র মুভ করার ব্যাপার হবে, যখন সেক্রেটারিদের বলবেন, ডিরেক্টরদের বলবেন, তখন সেখান থেকে যদি কিছু আঁচ পাওয়া যায়, তাও বেশ কয়েকদিন বাদে হয়তো দু চারটে কথা হয়তো পাওয়া গেলেও যেতে পারে। সুতরাং ওই বন্ধ ঘরে কি কথা হয়েছিল সে বিষয়ে কেউ জানে না। আর যদি কেউ বলে যে আমি জানি, তাহলে পরে সে ডাহা মিথ্যে কথা বলবে। এরপর জয়েন্ট প্রেস কনফারেন্স যেটা হয়, সেখানে নানান ধরনের প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন, সমস্তটাই হাসি মুখে। ঘন্টাখানেকের প্রেস জয়েন্ট স্টেটমেন্ট উনি পাঠ করেছেন। সেখানে ইন্দো প্যাসিফিক বিষয়টিতে উত্থাপন হয়েছে, বিশ্বে রাজনৈতিক সংকট এবং মৌলবাদী শক্তির যে উত্থান এবং অস্থিরতা, সেগুলো নিয়ে কথাবার্তা হয়েছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ সহ্য করে ভারত রাশিয়ার প্রতি যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, তার জন্য তিনি নরেন্দ্র মোদীর দিকে তাকিয়ে বলেন, আমি তার প্রতি কৃতজ্ঞ এবং ভারতবাসীর প্রতি আমি কৃতজ্ঞ। ভারতবাসী চিরকালই রাশিয়ার বন্ধু, এবং যেহেতু ভারতবর্ষ বাংলাদেশকে স্বাধীন করেছিল, তাই বাংলাদেশের সঙ্গে ভারতের একটা আত্মিক সম্পর্ক আছে। এবং যেহেতু সেক্ষেত্রে সোভিয়েত ইউনিয়ন তৎকালীন সাহায্যের জন্য এগিয়ে এসেছিল, তাই আমাদেরও কিছুটা দায়িত্ব এসে বর্তায় যে বাংলাদেশকে স্থিতিশীল করার ব্যাপারে। এটা উনি জয়েন্ট স্টেটমেন্টে বলেছেন। এখন একটা কথা হয়, তাকে প্রশ্ন করা হয় যে এই যে আপনাদের 45 মিনিট গাড়িতে আলোচনা হলো, কি নিয়ে এত আলোচনা করলেন 45 মিনিট? তখন উনি হাসতে হাসতে বলেন যে দেখুন, পুরনো বন্ধু, আপনারাও যখন পুরনো বন্ধুর সঙ্গে বহুদিন বাদে আপনাদের দেখা হয়, তখন আপনারা কি একটা বিষয়ের উপরে আপনারা কথা বলেন? বিভিন্ন বিষয়, বিভিন্ন প্রসঙ্গ ঘুরে আসে, তার মধ্যে অনেক হালকা বিষয় থাকে, অনেক গম্ভীর বিষয় থাকে। আমরা দুজনে একটা একান্ত মুহূর্ত কাটিয়েছি, যেখানে কেউ ডিস্টার্ব করার মতো কেউ ছিল না। আমরা চাইনি আমাদেরকে কেউ ডিস্টার্ব করুক। তো সেক্ষেত্রে এতটা সময় চলে গিয়েছে, আমরা দুজনেও খেয়াল করিনি বলে উনি পাশ কাটিয়ে বেরিয়ে গিয়েছেন। উনি বলেন যে ভারতের সঙ্গে রাশিয়ার একটা সাংস্কৃতিক বিনিময় আছে। সাংস্কৃতিক বিনিময় কিরাম? যেমন সিনেমার ক্ষেত্রে আমি একটা উদাহরণ দিতে পারি। রাশিয়াতে আমার দেশে একটা হিন্দি সিনেমার গান আছে, মেরা জুতা হ্যায় জাপানি দিল হ্যায় হিন্দুস্তানি। গানটা তিনি ভাঙা ভাঙা অক্ষরে সুর ছাড়া একটু গেয়ে শোনান। তিনি বলেন এই গান আমাদেরকে আরো কাছে টেনে এনেছে। এখন যে প্রসঙ্গটা উনি বলেছেন যে ইন্দো প্যাসিফিক নিরাপত্তার জন্য ভারত, রাশিয়া, বাংলাদেশকে সঙ্গে নিয়ে কাজ করবে, এই কথাটা কিন্তু উনি বলেছেন জয়েন্ট স্টেটমেন্টে। ভারত, রাশিয়া, বাংলাদেশকে নিয়ে এতে নিরাপত্তার জন্য একসঙ্গে কাজ করবে। উনি চীনের প্রসঙ্গ কিন্তু এখানে তোলেননি। এরপরে যেটা ঠিক আছে, 6:30 থেকে 10-12 মিনিটের একটা সাক্ষাৎ হবে শেখ হাসিনার সঙ্গে। এখন তো অনেক আমি দেরি করে আমি তো আজকে কোর্ট ছিল, আমি বলেছিলাম আজকে কোর্ট ছিল, তো আমার ফিরতে অনেক দেরি হয়ে গেছে। আমি জয়েন্ট স্টেটমেন্টে কিছুটা শুনেছি, কিছুটা শুনিনি, অনেক কিছু আমার মিস হয়ে যেতে পারে। পরে আমি এগুলো বলবো এবং আপনারা সমস্ত কাগজ মারফত জানতেও পেরে যাবেন আমি বলার আগেই যে কি হয়েছে না হয়েছে, যদি উল্টোপাল্টা বক্তব্য না থাকে। এই জয়েন্ট স্টেটমেন্টে উনি যেটা বললেন যে ইন্দো প্যাসিফিকে বাংলাদেশকে নিয়ে কাজ করবে নিরাপত্তার দিক দিয়ে, সেখানে বাংলাদেশ প্রসঙ্গ যেটা এসছে, তো শেখ হাসিনার সঙ্গে যখন দেখা হবে
তখন কি এই কথাটা হবে না? এই কথাটা নিশ্চিতভাবে হবে। এবার আমি একটুখানি বলে দিই যে এই শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মিট করার আগে তিনি কিছু উপহার সামগ্রী দু দেশের সিকিউরিটি পাস নিয়ে রেখে দিয়েছেন। সেই উপহার সামগ্রীর মধ্যে রয়েছে নদী, নৌকা এবং সবুজ ধান ক্ষেতের একটা তৈলচিত্র, আর বঙ্গবন্ধুর লেখা অসমাপ্ত আত্মজীবনী, যেটার ইংলিশ ভার্সন, তাকে দেওয়া হচ্ছে। এছাড়া আছে বাংলাদেশের বিখ্যাত নকশি কাঁথা এবং দুটি জামদানির শাড়ি, দুটি বা একটি এরকম হতে পারে, নাম সংখ্যাটা গন্ডগোল করে ফেলতে পারি। এইগুলো দেওয়া হচ্ছে, এগুলো সবুজ সংকেত পাওয়া গেছে। আর সঙ্গে থাকছে গোপন 5-6 পৃষ্ঠার একটা কালো ফাইলে লেখা তার নিজস্ব কিছু বক্তব্য বাংলাদেশ নিয়ে রাশিয়াকে জানানো, যেটা ভারতবর্ষ সঙ্গে আলোচনা করেই হয়েছে। এর বাইরে এখনো পর্যন্ত আমার কাছে কোনো খবর নেই, কারণ এখনো মিটিংটা হয়নি। যেটা 6:30টার সময় হবে, যখন আমি ছাড়বো তখন মিটিংটা শুরু হবে। মিটিংটার পরে কি অবস্থা গিয়ে পৌঁছায়, কোথায় মিটিংটা গিয়ে দাঁড়ায়, তার খবরটা নিশ্চয়ই আমি আগামীকাল পেয়ে যাব, কারণ ওখানে থাকবেন আমাদের এনএসএ অজিত দোভাল। তিনি আসলে সমস্ত কিছুর পথ প্রদর্শক, তিনি সমস্ত কিছু করেন। তারপরে উনি ওখান থেকে বেরিয়ে সোজা প্লেনে উঠবেন, উঠে বেরিয়ে চলে যাবেন। ফলে বাংলাদেশ ইস্যুটা আমার যতদূর মনে হয়, ওই যে দুজনের মধ্যে বৈঠকটা একান্তে হয়েছে, সেখানে বাংলাদেশ ইস্যুটা, যেটা আমি বলেছিলাম, এটা থাকছে এবং গভীরভাবে থাকছে। নইলেও উনি বলতেন না যে এই মুক্তিযুদ্ধের কথা বলতেন না, এই বঙ্গোপসাগর কি বলে এই সমুদ্রের নিরাপত্তার কথা উনি বলতেন না, ইন্দো প্যাসিফিকের নিরাপত্তার কথা বলতেন না বাংলাদেশকে নিয়ে। নিশ্চয়ই বাংলাদেশের কথা ওই ভেতরে হয়েছে। সে কথাগুলো আস্তে 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 জানা যাবে, এখনই হয়তো দুম করে জানা যাবে না। তবে শেখ হাসিনার সঙ্গে কি কথা হয়েছে না হয়েছে, একদিন হয়তো আমার সময় লাগবে, একদিন বাদে আমি আপনাদেরকে নিশ্চিতভাবে কিছুটা অন্তত জানাবার চেষ্টা করব, যতটা পারবো ততটা জানাবো। আমার পক্ষে যতটুকু জানা সম্ভব আমি জানবো, জেনে তারপর আমি আপনাদের বলবো। তা আমি ভিডিও আর লম্বা করব না, কারণ এই ভিডিও লম্বা করলে ওই ধৈর্যচ্যুতি ঘটে এবং একই খবর বারবার বলে লাভ নেই, লোকের টাইম নষ্ট করা হয়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।